আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ ছেড়ে পালিয়েও শেষ রাখা হলো না। বিদেশে আটক হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুন নূর তাপস। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুন নূর তাপসকে গ্রেপ্তার করেছে। এবং অবশেষে জানাবো, মীর কাসেমের ছেলে খুব বাড়াবাড়ি করছে। ব্যারিস্টার আরমানকে গুম করা হবে বলে তথ্য পান শেখ পরিবারের কাছ থেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গণতন্ত্রে দুঃখ, নির্বাচনের দুঃখ, সংবিধানের দুঃখ, দুর্নীতিতে দুঃখ, উন্নয়নের দুঃখ, তাহলে তো ওই কুতকুত খেলাতেই আপনাদের থাকতে হবে, আর কোন খেলাতে আসতে পারবে। মেট্রো রেল, সেতু ভবন ও বিজেপিতে আকুন হাজরা নির্দেশে হাসিনা তাপসের চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল দামপুরে সিডিআর জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি রেকর্ড গতকাল শুনানিতে প্লে করা হয়। এর মধ্যে একটি ছিল ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলুন তাপসের সঙ্গে। এই কথোপকথনে হাসিনাকে বরং রাষ্ট্রযুদ্ধ ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা বলতে শোনা যায়। তিনি সোজা গুলি করার কথাও বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই ২১ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫৩ নম্বর সাক্ষী হিসেবে গতকাল জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তারফির হাসান জোহা। শেখ হাসিনা ফোনালাপে তাপসকে বাবা পুলিশ সম্বোধন করেন। তাপস এই সময় আন্দোলনকারীদের অবস্থানে শেখ হাসিনাকে জানানোর চেষ্টা করেন। শেখ হাসিনাও তার দেওয়া ব্যবস্থার কথা তাপসকে জানান। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা আমার ব্যবস্থা নিচ্ছেন। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে। আবাহনী ক্লাবে সচিবালয় একবার আক্রমণ করছে, আপনি জানেন না? না। শেখ হাসিনা এই সময় তাপসকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় আছেন এবং ওখানে বেশ কয়েকজন আক্রমণ হয়েছে। রাতে বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে হামলা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে, সচিবালয় কয়েকবার ওরা আক্রমণ করছে। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। একটু আস্তে আস্তে অনেক জায়গায় যাদের ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বলল, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করে। এক পর্যায়ে সেনাবাহিনী নামানোর প্রস্তাব দেন তাপস। এই সভায় হাসিনা তাকে সতর্ক করে চিন্তা ভাবনা করে কথা বলার পরামর্শ দেন। হাসিনা বলেন, আন্দোলনকারীরা এটাই চাইছে। করবেন নাকি? কি করবো? মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বলি। ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। হাসিনা তাপসকে জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাকে তৈরি থাকতে বলেছেন। তিনি জানান তারা ড্রোন দিয়ে ছবি তুলে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছেন। ছবি থেকে সেগুলি করার কথা জানান। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার ইয়ে মানে কয়েক জায়গায়। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে। ওটা র্যাব, সিজিএফআই সবাইকে বলা হয়েছে যে সেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো। ওটা বলা আছে। এ সময় তিনি উপর থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেন।
আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, জি কমে জি হয়ে গেছে। জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো। থানার দিকে হ্যাঁ তোকে পাঠায় দিক রাত্রে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, জি জি ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে, তারপর তো এই রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা। এ সময় তিনি উপর থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেন। এক পর্যায়ে তারা আন্দোলনরত নিখোঁজ হওয়া রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র ফারহান ফায়েজের কথা উল্লেখ করেন। ফায়েজের শিক্ষক শিবির ছিল বলে উল্লেখ করেন হাসিনা। হ্যাঁ, কি করছে তোমার, যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই দেখে নিয়ে আসছে, শিক্ষকটাকে আবার শিবির করতে, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনা তাদের ঘটে। সময় বাটিপিতে আগুন দেওয়ার প্রসঙ্গ আসে, বন্ধ করে দেওয়া নিয়েও কথা বলেন। হাসিনার না পদক্ষেপের প্রশংসাও করেন তাপস। না, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাই দিচ্ছে, চলবে কিভাবে? না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পোড়াইছে, দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। কারণ এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? বনানী, তো বনানী গুলশানে তো সচরাচর করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসে, কোথাও ইয়ে করতে পারে, মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি জি সাবধানে থাকবো। জি, আমি সাবধানে আছি। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাতের মধ্যে। না, ওরা বলে দেওয়া আছে অলরেডি, রাইট গাড়ি ইস্যু দেওয়া দিই। জি জি জি, তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি। জি জি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ফাঁসি কার্যকর হয় জামায়াতের ক্লাবের নেতা মীর কাশেম আলীর। ছেলে ব্যারিস্টার মীর আহমেদ মিন কাশেম আরমান ৮ বছর ধরে আয়নাঘরে গুম ছিলেন। কিভাবে গুম হন এবং এর আগে পরে কি ঘটেছিল সে বিষয়টি বইয়ে তুলে ধরেছেন আরমান। জানা গেছে, গুম হওয়া 2 সপ্তাহ আগেই শেখ হাসিনা পরিবারের এক সদস্যের কাছ থেকে আরমান জানতে পারেন তাকে উচ্চ পর্যায়ে নির্দেশও তুলে দেওয়া হবে বা গুম করা হবে। ব্যারিস্টার ডিগ্রিধারী শেখ পরিবারের এই সদস্য তাকে সতর্ক করে দ্রুত দেশ ছাড়া পরামর্শ দেন। পাশাপাশি একই বিষয়ে উচ্চ পর্যায়ে আরও 2 ব্যক্তি তাকে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বাবা মীর কাশেম আলীর নির্দেশে মৃত্যু ভয় উপেক্ষা করে তিনি দেশে থাকার সিদ্ধান্ত নেন। 2016 সালে 6 আগস্ট ব্যারিস্টার আরমান তার বাবা মীর কাশেম আলীর সঙ্গে সর্বশেষ দেখা করেন। এর 3 দিন পর ওই বছরের 9 আগস্ট তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর দীর্ঘ 8 বছর আয়নাঘরে আইবিসিসি হুখপায় জীবন কাটাতে হয় তাকে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান ব্যারিস্টার আরমান। আয়নাঘরের সাক্ষী গুম জীবনের 8 বছর বই চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। সম্প্রতি বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে তিনি লিখেছেন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে 3 জায়গা থেকে 3টি তথ্য পেলাম। প্রথম তথ্যটি পেলাম আমার এমন এক বন্ধুর কাছ থেকে যিনি শেখ পরিবারের সদস্য। যখন আমি ইংল্যান্ডে বার অ্যাড ল পড়তে গিয়েছিলাম তখন শেখ পরিবারের সদস্য আমার সঙ্গে আরাড ল পড়তেন। ঘটনাক্রমে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন তিনি আমাকে খুব জরুরি ভিত্তিতে দেখা করতে বলে দেন। দেখা করতে যাওয়ার পর আমাকে নিয়ে গেলেন এক নিরিবিলি জায়গায়। এরপর বললেন, এমন কিছু লোকের মুখে তোমার নাম শুনতে পাচ্ছি যাদের মুখে আবার নিজের নাম শুনলে ইমিডিয়েটলি দেশ থেকে পালিয়ে যেতাম। একই কথা বলে তিনি আমার হাত ধরলেন, বললেন, এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, শুধু এতটুকু বলে তুমি দ্রুত দেশ থেকে পালিয়ে যাও। এরপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি। বিএনপির এক শীর্ষ নেতা ছিল, তাকে আসন্ন বিপদ থেকে বাঁচতে দ্রুত দেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। এ বিষয়ে ব্যারিস্টার আরমান তার বইয়ে লিখেছেন।
আমার আরেকজন বন্ধু যার বাবা বিএনপির একজন সিনিয়র নেতা, এই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয় আমার পারলো পড়ার সময়। বিএনপি আওয়ামী লীগের সব বড় নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল। প্রথম বন্ধুর সঙ্গে সাক্ষাতে 2-3 দিনের মাথায় দিনও আমাকে দেখা করতে বলেন। এর আগেও বাবার মামলার ইস্যুতে আমাকে বিভিন্ন তথ্য দিতেন, আর সেসব তথ্য দেওয়ার সময় তিনি আমাকে একটি নিরাপদ জায়গায় ডেকে নিতেন, কারণ অন্য কোথাও আমার সঙ্গে সাক্ষাৎ করতে খুব একটি নিরাপদ বোধ করতেন না। সেজন্য আমাকে জরুরি ভিত্তিতে দেখা করতে বললেন। তা নির্ধারিত সেই জায়গায় সাধারণত গোপন কোনো আলাপ থাকলে সেখানে দেখা করতে বলতেন। যথাসময়ে হাজির হলাম। সেখানে কুশলদর পর তিনি আমাকে বলেন, আপা আমাকে বিশেষভাবে তোমার কাছে পাঠিয়েছেন। এই বলে সে আমাকে দ্রুত দেশের বাইরে চলে যেতে হবে এই কথাটি বললেন। তোমাকে দিয়ে সরকার খুব খারাপ ধরনের পরিকল্পনা করছে। প্রথম তথ্য পেলাম শেখ পরিবারের থেকে, দ্বিতীয় তথ্য পেলাম বিএনপি সিনিয়র নেতার ছেলের কাছ থেকে। এরপর সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেলের কাছ থেকে একই রকম বার্তা পান তিনি। ব্যারিস্টার আরমানের ভাষায় 1 সপ্তাহের মাথায় দৈনিক নয়া দিগন্তের এক সিনিয়র সাংবাদিক জানালেন, আরবের এক অবসরপ্রাপ্ত জেনারেল খুব জরুরি ভিত্তিতে আমার সঙ্গে কথা বলতে চান। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত জেনারেলের পরিচয় ছিল আগে থেকে। তিনি সরাসরি আমাদের মতদর্শে না হলেও বিভিন্ন সময় অনেক তথ্য দিয়ে সাহায্য করতেন। বাবার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। বাবা জেলে যাওয়ার পর বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য আমি সাংবাদিকের মাধ্যমে দেখা করেছি। সাংবাদিক মারফত খবর পেয়ে দ্রুত জেনারেলের বাসায় গেলাম। তিনি আমাকে পাশে বসে কোনো ধরনের ভূমিকা ছাড়াই জানালেন, এক অনুষ্ঠানে এনএসআই প্রধানের সঙ্গে তার দেখা হয়েছিল। বিভিন্ন কথার ফাঁকে এনএসআই প্রধান বলেছেন, মীর কাসিমের ছেলে খুব বাড়াবাড়ি করছে। আন্তর্জাতিকভাবে বিচারে যে সমালোচনা হচ্ছে তার সবকিছু পেছনে সে দায়ী। তো এভাবে আর ছেড়ে দেওয়া যায় না। এই কথা জানার পর সে জেনারেল আমাকে বললেন, ইমিডিয়েটলি এবং সম্ভব হলে আজ রাতেই দেশের বাইরে চলে যাও।